নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা রামায়ণী ফল্গুধারার ১৬৬তম পর্বে উপস্থিত হয়েছি। রাবণের সারথি রাবণের কথায় আনন্দিত হয়ে শত্রু সৈন্য সেই বাহিনীকে বিনাশ করার জন্য এক গন্ধর্ব নগরের মতন এতই বিশাল এক সুবিচিত্র সামরিক সজ্জায় পরিপূর্ণ এক বিশাল রথ নিয়ে রাবণের সামনে উপস্থিত হলেন। এখানে যে রথের বর্ণনাটি আমরা পাচ্ছি এ রামায়ণের মধ্যে, সেখানে বলা হচ্ছে যে এই রথটি হচ্ছে শত্রু সৈন্যকে, বিশাল শত্রু সৈন্যকে বিনাশ করতে সক্ষম এমন সর্বপ্রকার উপকরণে সুসজ্জিত, এবং তার আয়তন আকার যা কিছু এখানে বর্ণনা করা হচ্ছে সেটা দেখা যাচ্ছে যেন একটা বিশাল গন্ধর্ব নগর। প্রথম কথাটি হচ্ছে নগর, এবং সেই নগরটা কেমন? গন্ধর্ব নগরের মতন। তাহলে এখানে তিনটি জিনিস একটু লক্ষ্য করার। এটা হচ্ছে আমরা বলবো যে কবি কল্পনার মধ্যে বাস্তবে এরকম ব্যাপারটা কতটা ছিল সেটার মধ্যে আমরা যাচ্ছি না। এখানে যে বর্ণনাটা আমরা পাচ্ছি সেখানে যে যুদ্ধ পোত মধ্যে রাবণের সামনে তার সারথি নিয়ে এলো, এটি অনেকটা হচ্ছে আমাদের বিশাল যুদ্ধ জাহাজের মতন, আধুনিক যুদ্ধ জাহাজের মধ্যে, যার মধ্যে সর্বপ্রকার উপকরণ থাকে। বড় বড় যুদ্ধ জাহাজ যদি আপনারা দেখেন, সেটার মধ্যে দেখবেন তার মধ্যে সমগ্র রকম ব্যবস্থা আছে। মিসাইল থেকে আরম্ভ করে যুদ্ধ বিমান, সে তার মধ্যে আশ্রয় নিতে পারে, যুদ্ধ বিমান সেখানে ল্যান্ড করতে পারে, যুদ্ধ বিমান সেখান থেকে ছাড়তে পারে, এবং পারমাণবিক অস্ত্র বহনক্ষম, এরকম সম্পূর্ণ একটা যুদ্ধপোত, এরকমই একটি বিশাল যুদ্ধপোতের সেখানে আমরা বর্ণনা দেখছি। এবং সেটা এই যুদ্ধপোতটা এত বড়, এটা সাধারণ কোনো রথ নয়, এটা একটা বিশাল যুদ্ধপোত, মানে জাহাজ, যুদ্ধ জাহাজ যাকে আমরা বলবো, এরকম একটা নিয়ে রাবণের সামনে এসে উপস্থিত হয়েছে। এবং সেই যুদ্ধ জাহাজটি এত বড়, এত বিশাল যে সেটাকে একটা নগরের মতন দেখাচ্ছে। অর্থাৎ একটা নগরের মধ্যে যাবতীয় যা কিছু থাকে এই জাহাজের মধ্যেও সেই সবটাই রয়েছে, আকারে প্রাকারে বাহুল্যে উপকরণে সেটা দেখতে একটা নগরের মতন। এবং শুধু নগর নয়, এটা একটা গন্ধর্ব নগর, অর্থাৎ সুসজ্জিত, সুরম্য, অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত। গন্ধর্ব শব্দের অর্থ এখানে কিন্তু গান্ধর্ব বিদ্যা, অর্থাৎ সৌন্দর্য বিদ্যা, শিল্পকলা ইত্যাদি, অর্থাৎ যার মধ্যে একটা সৌন্দর্য রয়েছে। এই সৌন্দর্য বোধটাকে এখানে প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ এমন একটা যুদ্ধ জাহাজ, বিশাল আকৃতি, যেটাকে দেখলে মনে হয় যেন একটা বিশাল নগর, জাহাজের মধ্যেই যেন একটা বিশাল নগর অবস্থান করছে। এরকম জাহাজের কথা তো আমরা প্রচুর জানি, প্রচুর এরকম জাহাজ আছে, সুরম্য জাহাজ, যার মধ্যে সব ধরনের উপকরণ সেখানে থাকে, খেলাধুলোর উপকরণ, তারপরে আপনার যাবতীয় ভোগের উপকরণ, বিলাসের উপকরণ, সব কিছু থাকে, এবং তার মধ্যে সুসজ্জিত বহুতল কক্ষ থাকে, সুরম্য এই যে সুরম্য সুসজ্জিত, এইটাকে বোঝানো হচ্ছে গন্ধর্ব, এবং তার বিশালাকৃতি এবং তার আয়োজন এবং উপকরণকে বোঝাবার জন্য সেটাকে একটা নগর বলা হচ্ছে। এবং সেটা মনে রাখবেন, এটা একটা যুদ্ধ জাহাজ, যার মধ্যে যুদ্ধের সর্বপ্রকার উপকরণ সেখানে সুসজ্জিত। এরকম একটি বিশাল যুদ্ধ জাহাজ নিয়ে উপস্থিত হলেন রাবণের সেনাপতি। তার একটা বিশাল বর্ণনাও রামায়ণের মধ্যে রয়েছে। হ্যাঁ,
সেটা সুন্দর পতাকার দ্বারা সুসজ্জিত, স্বর্ণভূষিত, স্বর্ণখচিত, ঝলমল ঝলমল করছেন, এবং সূর্যের আলো, চন্দ্রের আলো তার মধ্যে যখন এসে পড়ে, এক এক সময় এক এক রকমের আলোতে, সূর্যের আলোতে তার এক এক রকমের দীপ্তি, চন্দ্রের আলোতে তার অন্য ধরনের দীপ্তি, এবং শুধু নয়, এর থেকে দীপ্তি ছটা এত প্রখর হয়ে ছড়িয়ে পড়ে, অর্থাৎ তার রিফ্লেকশনটা এত প্রচণ্ড রকম যে বিপরীতে যারা দাঁড়িয়ে আছে তাদের চোখ ঝলসে যায়। এতটাই সেই বিপুল বৈভবযুক্ত স্বর্ণখচিত সামরিক এক যুদ্ধ বিমান নিয়ে রাবণের সেই সারথী সানন্দ চিত্তে উপস্থিত হলেন রাবণের সঙ্গে, এবং বলছে ভয়ঙ্কর তার শব্দ, সেই শব্দ যেন আকাশ এবং পৃথিবীকে গ্রাস করে ফেলবে। আর তার উপমা দিচ্ছেন এই শব্দ, সেই যুদ্ধপোতের, সেই যুদ্ধ জাহাজের যে ভয়ঙ্কর শব্দ, সেই শব্দ যা আকাশ, সমগ্র আকাশ এবং পৃথিবীকে যা একেবারে তুমুলভাবে যেন গ্রাস করে ফেলবে, এই শব্দ এতটাই ভয়ঙ্কর। এবং সেই শব্দের প্রভাবের কথা এখানে বলছে, এই শব্দের ভয়ঙ্কর, এত যে শব্দটা ভয়ঙ্কর, সেটা যেন ইচ্ছাকৃতভাবেই সেই যুদ্ধ জাহাজের সাথে যুক্ত। অর্থাৎ যুদ্ধ জাহাজের এই যে তার ব্যাপকতা, তার একটা বিস্তার, তার বিশালত্ব, এবং তার যে একটা রিফ্লেকশন, তার স্বর্ণ ইত্যাদি সমস্ত দামি দামি জিনিস, এবং তার থেকে যে আলোক বিচ্ছুরণ ঘটছে, যেটা চারপাশে যারা দাঁড়িয়ে আছেন, দূরে যারা দেখছেন, তাদের চোখকে ধাঁধিয়ে দেওয়া, এবং তার থেকে যে ভয়ঙ্কর শব্দ বেরোচ্ছে, যে শব্দ সারা পৃথিবী এবং আকাশকে যেন গ্রাস করতে সমুদ্রত, এই তিনটিরই কারণ আছে। সেই কারণ হচ্ছে এই শব্দ, ভয়ঙ্কর শব্দ, তার বিচ্ছুরণ, আলোক বিচ্ছুরণ, তার রিফ্লেকশন, এবং তার বিশালাকায়, এই তিনটাই শত্রুপক্ষের মধ্যে একটা ভয় সৃষ্টি করা। অর্থাৎ এত বড় যুদ্ধ জাহাজ নিয়ে যখন উপস্থিত হয়, স্বাভাবিকভাবেই শত্রুপক্ষের মধ্যে একটা ত্রাস, একটা ভয় সৃষ্টি হয়। এই হচ্ছে তার তিনটে কারণ। এবং সেখানে তার কথাটা খুব পরিষ্কার করে কবি বলছেন, এই যে শব্দ, এই যে তার আকার, এবং এই যে তার বিচ্ছুরণ, এই যে তিনটে জিনিসের কথা এখানে পরপর বলা হচ্ছে। শব্দের কথা, আকারের কথা, হ্যাঁ, তার সাইজের কথা, এবং তার বিচ্ছুরণ, এই তিনটের একেবারে কারণটা কি না, বলছে তার শত্রু সৈন্যদের বিনাশ করবে, শত্রু সৈন্যদের বিনাশের জন্য বিনাশকারী এই শব্দ, শত্রুপক্ষের সৈন্যদের মনে ভয়, ত্রাস সঞ্চার করবে, এমনই তার বিশাল গর্জন এবং তার বিপুলতর তার আকৃতি, যা শত্রুপক্ষের পক্ষে ত্রাসজনক, অন্যদিকে নিজ সৈন্যদের পক্ষে আনন্দবর্ধক। হ্যাঁ, প্রাণাসং পরসৈনানং, পর মানে এখানে অপর, অর্থাৎ শত্রুপক্ষ, তাদের পক্ষে প্রাণাসং, অর্থাৎ তাদের পক্ষে একটা নাশ, মৃত্যুর তুল্য, ভয়ঙ্কর, তাদের পক্ষে ভয়ঙ্কর। সসৈন্যস্য প্রহর্ষণম, সসৈন্য মানে নিজ পক্ষদের পক্ষে, প্রহর্ষ, হর্ষ মানে আনন্দ, আনন্দ সৃষ্টি, আনন্দবর্ধক, প্রসব বিশেষজ্ঞ দিয়েছে, অর্থাৎ প্রকৃষ্টভাবে আনন্দবর্ধক, নিজ পক্ষের সৈন্যদের জন্য বিশাল প্রকার আনন্দবর্ধক, প্রকৃষ্ট রূপে আনন্দবর্ধক, অন্যদিকে শত্রু সৈন্যদের পক্ষে ত্রাসস্বরূপ। প্রাণাসং পরসৈনানং সসৈন্যস্য প্রহর্ষণ, এমন এক ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ বিশালাকৃতি নিয়ে রাবণ এবার উপস্থিত হচ্ছে। এই জায়গা থেকে এটা বোঝা যায় যে রাবণের
শক্তি সামর্থ্য কেমন, এটা মহাকবি বুঝিয়ে দিচ্ছে। রাবণের লঙ্কা কতটা উন্নত, অর্থাৎ টেকনোলজিতে যুদ্ধাস্ত্রে এই সমস্ত দিক থেকে রাবণ কতটা উন্নত, অর্থাৎ রাক্ষস সভ্যতা, বিশেষ করে লঙ্কার সভ্যতা, রাবণ তার লঙ্কারকে কোন উচ্চ স্তরে টেকনোলজির দিক থেকে, সাইন্টিফিক্যালি সেইখানে সেই সময়ের টেকনোলজি, সেই সময়কার সায়েন্সের ব্যবহার, বিজ্ঞানের ব্যবহার ইত্যাদি সমস্ত দিক থেকে, বিজ্ঞান এবং তার প্রয়োগ, তার কারিগরি ইত্যাদি দিক থেকে, আমরা তো এতদিন তার সেই লঙ্কার নগরের বর্ণনা শুনেছি। সেই লঙ্কার নগর কত উন্নত, তার ঘর বাড়ি, তার বৈভব, তার রাস্তাঘাট, হ্যাঁ, সেখানকার মানুষদের জীবনযাত্রা কত উন্নত। সেখানে এই বানরেরা তো একেবারে হচ্চকিয়ে গেছে, তারা অত্যন্ত সাধারণ। এবং সে শুধু তাই নয়, লঙ্কা কৌশল দেশের চেয়ে, অর্থাৎ রামচন্দ্র তো কৌশল দেশের থেকে এসেছেন। কৌশল দেশের রাজধানী হচ্ছে অযোধ্যা। অযোধ্যা নিবাসী, অযোধ্যা কিন্তু রাজধানীর নাম। যেমন পশ্চিমবঙ্গ হচ্ছে রাজ্য, তার রাজধানী কলকাতা। ভারতবর্ষ হচ্ছে দেশ, নতুন দিল্লি হচ্ছে তার রাজধানী। সেরকম দেশটির নাম হচ্ছে কৌশল দেশ, এটা মনে রাখবেন। অযোধ্যা দেশ নয়, অনেকে ভুল করেন। দেশটি হচ্ছে কৌশল দেশ। কৌশল দেশ, কৌশল দেশের অধিপতি হচ্ছেন মহারাজ দশরথ, এবং তার প্রধান রানী কৌশল্যা, তিনি স্বদেশিয়া, নিজের দেশের মেয়ে। তিনি হচ্ছেন মহারাজ দশরথের পাট রানী বা প্রধান রানী কৌশল্যা। এবং সেই দেশের, কৌশল দেশের রাজধানী হচ্ছে অযোধ্যা, যে রাজধানীতে মহারাজ দশরথ থাকতেন তার স্ত্রী পুত্রদেরকে নিয়ে। এটা, এবং সেই অযোধ্যা থেকে, কৌশল দেশের রাজধানী অযোধ্যা থেকে রামচন্দ্র এসেছেন এই দক্ষিণে যুদ্ধ করতে। অর্থাৎ কৌশল দেশের দক্ষিণ বিজয়ের কাহিনী এখানে, এটার কথা এখানে সেটা বোঝানো হচ্ছে। কৌশল দেশের আর্যরা তারা দক্ষিণ দেশে এসছেন, এবং একেবারে দক্ষিণ। এবং তাহলে এটা আমরা বুঝছি কৌশল দেশটা মোটামুটি উত্তর ভারত, বর্তমানের উত্তর ভারত। জনকের দেশটা হচ্ছে আমাদের বিহার, এই সংলগ্ন আধুনিক বিহার, এই অঞ্চলটিকে। তো এই কৌশল বিহার, উত্তরপ্রদেশ, বিহার, এই অঞ্চলটা মধ্যে আমরা দেখছি একটা বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এবং কৌশল দেশের অধিপতি হিসেবে সেখানকার প্রধান হিসেবে রামচন্দ্র সেই সুদূর কৌশল দেশ থেকে তিনি একেবারে দক্ষিণ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন রামচন্দ্র। এবং এই দক্ষিণটাকে সেই সময় কিন্তু পাতালও বলা হতো, এটা মনে রাখবেন। এবং লঙ্কা হচ্ছে সেই দক্ষিণ। যে কথাটা এখানে লক্ষ্য করার, সবিশেষ লক্ষ্য করার, যে এই দক্ষিণ দেশ, ভারতবর্ষের এই দক্ষিণ প্রান্ত, সে প্রাচীন সময় থেকে কিন্তু বিশেষ করে এই লঙ্কা এবং তৎসন্নিহিত অঞ্চল অনেকটাই উত্তরের থেকে কারিগরি বিদ্যায়, টেকনোলজিতে, যেটাকে আমরা বলবো অনেক অ্যাডভান্স। এবং রাবণ সেই ভীষণভাবে উন্নত করে তুলেছেন। তাহলে এটা হচ্ছে একটা যুদ্ধ, এটা হচ্ছে একটা বৈরিতা, একটা দ্বন্দ্ব। অ্যাডভান্স টেকনোলজি বনাম কৃষি সভ্যতা। তখনকার দিনে কৃষি হচ্ছে বিরাট সম্পদ, কৃষি সম্পদ হচ্ছে তখনকার দিনে বিশাল সম্পদ। এখনকার যেমন সম্পদের মধ্যে এই ভূমিজ তেল, পেট্রোলিয়াম ইত্যাদি একটা সম্পদের মধ্যে ধরা হয়। তারপরে
আকরিক জিনিসকে যেমন ধরা হয়, এগুলো যেমন সম্পদের মধ্যে চলে এসেছে, তখনকার দিনে সম্পদের মধ্যে কিন্তু ছিল পশু এবং শস্য, এটা ছিল প্রধান সম্পদ। তারপরে আসতো ভূমিজাত বস্তু অর্থাৎ খনিজ, এগুলো সম্পদের মধ্যে আসতো। সেখানে জল, অন্যান্য জিনিস তো আসবেই, জল, ভূমি, এগুলো সম্পদের মধ্যে আসবে, কিন্তু মূল সম্পদ হচ্ছে কৃষিজ। এই ভারতবর্ষের এই দিকটায় কৃষিজ। রাবণ কিন্তু কৃষি ব্যবস্থার উপর নির্ভর করেননি, এটা বিশেষ করে লক্ষ্য করা। লঙ্কার সভ্যতা গড়ে উঠেছে কিন্তু কারিগরি দক্ষতার উপরে, কারিগরি শিল্প সভ্যতার উপরে। সেখানে কারিগরি বিদ্যা, শিল্প, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে আমরা যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যেগুলো, সেটা বিপুলভাবে ঘটেছে এই লঙ্কায় রাবণের নেতৃত্বে। আর অন্যদিকে রামচন্দ্র তথা সেই দিকে যে আর্য ধারা সেখানে রয়েছে, তাদের মূলত শক্তি হচ্ছে কৃষি, বাণিজ্য, খনিজ দ্রব্য, জল, মাটি ইত্যাদি, এগুলো, এবং পশু। সুতরাং সম্পূর্ণ উত্তরের বিপরীতে দাঁড়িয়ে আছে দক্ষিণ, অর্থাৎ শিল্প সভ্যতা বনাম কৃষি সভ্যতা, এর একটা এখানে দ্বন্দ্ব বা যুদ্ধ হচ্ছে, একটা দ্বন্দ্ব হচ্ছে কৃষি সভ্যতা বনাম যন্ত্র সভ্যতার মধ্যে দিয়ে। এইটাকে বিশেষ করে লক্ষ্য করা। তো এখানে যে রথ যে কথাটা বলা হচ্ছে, রথটা কিন্তু সবসময় যে কোনো যুদ্ধ জাহাজ, যুদ্ধ নিপুণ, যুদ্ধ বিমান ইত্যাদি সবটাকেই কিন্তু রথ শব্দের সঙ্গে এখানে ঢোকানো। এবং রামচন্দ্র দেখছেন তিনি কোনো রকম রথ ছাড়া তিনি চলে এসছেন যুদ্ধ করতে, তিনি একেবারে পায়ে হেঁটে যুদ্ধ করতে চলে এসে, তার সঙ্গে যারা যুদ্ধ করছে তার বিশাল সংখ্যক বানর বাহিনী, তারাও সব পদচারী। আর তারা যুদ্ধ করছেন একটা ভীষণ অসম যুদ্ধ, যেখানে কারিগরি টেকনোলজিতে রাবণ এতটা উন্নত, সেখানে রামচন্দ্র একটা ভয়ঙ্কর অসম জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রামচন্দ্রের কাছে প্রচুর উন্নত অস্ত্র আছে বটে, কিন্তু টেকনোলজিতে তাও আমরা বলবো রাবণ কিন্তু রামচন্দ্রের তুলনায় অনেক বেশি এগিয়ে। এবং সেটা লক্ষ্য করেই আমরা দেখছি যখন এরকম অসমতা দেখা গেছে যুদ্ধে, তখন ইন্দ্র তার সেই রথ পাঠিয়ে দিয়েছেন, যে রথটা রাবণের সেই ভয়ঙ্কর যুদ্ধ বিমানের সাথে সমানভাবে পাল্লা নিতে পারে। সেরকমই একটি যুদ্ধ বিমান, যুদ্ধের রথ বা যে যুদ্ধ জাহাজ যাই আমরা বলি না কেন, সেটা এসছে কিন্তু ইন্দ্রের কাছ থেকে, সেই স্বর্গ থেকে। সেটা ওই জায়গায় আবার কিন্তু আমরা কিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আছে। অর্থাৎ কবির বর্ণনার মধ্যে থেকে এই ধরনের একটা ছবি, এরকম একটা কল্পনাজাত ছবি চলে এসছে। এটা আমরা কিন্তু বলছি না, এটা আমরা কখনোই বলছি না যে সেই সময় এরকম উন্নত সমস্ত বিষয় ছিল টেকনোলজিক্যালি, এরকম যুদ্ধ বিমান এগুলো ভারতবর্ষের অতীতে ছিল, সেটা আমরা বলছি না। এটা কবি কল্পনা, কারণ সেরকম যে ছিল কিছু তার পাথুরে প্রমাণ আমরা পাইনি। এখানে যে বর্ণনাগুলো রয়েছে সেগুলোকে আমরা বর্ণনা হিসেবেই কিন্তু ধরি। এটা ধরে আমরা এইটা দাবি করতে পারবো না যে সেই প্রাচীন সময়ে ভারতবর্ষর এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়ে গেছিলো, টেকনোলজিতে এত অ্যাডভান্সড হয়ে গেছিল যা আধুনিক বিশ্ব তার ধারে পাশে পৌঁছতে পারে না। না, এরকম কোনো দাবি আমরা অন্তত এই ব্যাখ্যার, আমাদের রামায়ণী ফল্গুধারার কথামালার মধ্যে দিয়ে আমরা কিন্তু সে দাবি করছি না, সে কথা বলছিও না। এখানে যা বর্ণনা আছে সেই বর্ণনাটুকুই আমরা রাখছি, এবং এটা ধরতে আমাদের কোনো অসুবিধে নেই। এটা একটা কবি কল্পনার মধ্যেও তা থাকতে পারে। লিওনার্দো দা ভিঞ্চি, যিনি
তার কল্পনা শক্তিতে বিমানের একটা রেখচিত্র তিনি করেছিলেন। তিনি তো আর বিমানপথের আবিষ্কার নন, তিনি একজন শিল্পী, অঙ্কন শিল্পী, আর্টিস্ট। তিনি তার কল্পনাতে এরকম একটা বিমানের ছবি, বায়ুপথ তিনি অঙ্কন করেছেন, ড্রয়িং করেছেন। কিন্তু এই অর্থে এটা বলা চলে না যে লিওনার্দো ভিঞ্চি বিমানের আবিষ্কর্তা বা তার সময় বিমান ছিল, তা না। তিনি ঈশ্বরের এই সমস্ত শিল্পী কবিদেরকে বলা হয় ক্রান্তদর্শী। এই ক্রান্তদর্শিতা অর্থাৎ তারা তাদের দূরদৃষ্টিতে অনেক দূর যেন দেখতে পান, তাদের কল্পনা শক্তি এতটাই প্রখর যা আগামীতে কি হতে চলেছে বা হতে পারে একটা তার রূপরেখা তাদের রচনার মধ্যে দিয়ে, তাদের কথার মধ্যে দিয়ে, তাদের শিল্পের মধ্যে দিয়ে তার একটা আভাস ফুটে ওঠে, প্রকাশ পায়। এইটুকুই পর্যন্ত। যাই হোক, সেখানে আমরা দেখছি যে রথটার থেকে এসে যে যুদ্ধ বিমান চড়ে রাবণ দ্রুত গতিতে এগিয়ে আসছে এবং তার থেকে একেবারে অনর্গল বৃষ্টি ধারার মতন অস্ত্র বর্ষণ হচ্ছে। এবং রামচন্দ্র দেখছেন যে বিপরীত দিকে, তার দিকে ওই রাবণের একটা ভয়ঙ্কর যুদ্ধ বিমান, এরকমই একটা যুদ্ধ, ভয়ঙ্কর শব্দ করতে করতে, গর্জন করতে করতে এবং বৃষ্টি ধারার মতন অস্ত্র বর্ষণ করতে অতি দ্রুত বেগে তার দিকে ছুটে আসছে। তখন রামচন্দ্র ইন্দ্রের সারথি মাতলিকে বলছেন, দেখো মাতলি, রাবণের সেই যুদ্ধ বিমান, যুদ্ধ রথ, সেটা দ্রুত বেগে আমাদের দিকে ছুটে আসছে। হ্যাঁ, মনে হচ্ছে সে যেন নিজের আত্মবিনাশের জন্য ছুটে আসছে, এমন প্রাণমন দিয়ে ছুটে আসছে দেখে মনে হচ্ছে সে যেন একেবারে ঝাঁপিয়ে পড়বে। এবং এই ঝাঁপিয়ে পড়াটাকেই মনে হচ্ছে যেন সে নিজেকে আত্মবিনাশ করতে চাইছে। এই যে আত্মবিনাশের জায়গাটা, আমরা দুটো অর্থ এখানে বোঝায়। একটা হচ্ছে যুদ্ধের দৃষ্টিভঙ্গি থেকে, আরেকটি হচ্ছে রামায়ণের কবি যা বলতে চাইছেন তার দৃষ্টিভঙ্গি থেকে। এই জায়গায় এই শব্দটিকে, এই যে কথাটা এখানে বলছে, মাতালে পশ্যা সংরদ্ধমাপন্তং রথং রিপো, এবং সেখানে বলছে যেন তার এমনভাবে দ্রুত ছুটে আসছে, হন্তম আত্মানং, নিজেকে শেষ করার জন্য। আত্মানং মানে নিজেকে, হন্ত করা অর্থাৎ যেন আত্মহত্যারে, হন্তম আত্মানং তথানেন কৃতামতি, সমরে হন্তম আত্মানং তথানেন কৃতামতি। এই শব্দগুলোকে একটু বুঝতে হবে। রাম রাবণের যুদ্ধের একটা বর্ণনা আছে রামায়ণের মধ্যে, এবং সেই বর্ণনাটা অত্যন্ত নিখুঁত বর্ণনা, বিস্তৃত বর্ণনা এবং চমৎকার বর্ণনা। যুদ্ধের একটা যে ভয়ঙ্করতা, প্রখরতা, এবং সেই যুদ্ধটা কেমনভাবে হয় মহাকবি রচনার মধ্যে দিয়ে তা অপূর্বভাবে উঠেছে। আমরা আগেই সেখানে বলেছি, আমাদের সেই শক্তি নেই, সেই বাক্য শক্তি আমাদের নেই যা মহাকবির এই বর্ণনাকে আমাদের সাধারণ কথা শক্তি দিয়ে আমরা সেটাকে তুলে ধরতে পারি। শুধু আমরা চেষ্টা করি কিছু কিছু শব্দের তাৎপর্য ধরে এখানে যা বলতে চেয়েছেন, যে রূপকল্পতা, যে ছবিটা মহাকবি ফুটিয়ে তুলেছেন, এঁকেছেন যুদ্ধভূমির, সেটা খানিকটা আমরা একটা আন্দাজ করার চেষ্টা করছি মাত্র। এখানে বলছেন রামচন্দ্র, দেখো এত দ্রুত বেগে রথটা আমাদের দিকে ছুটে আসছে। হ্যাঁ, বলছেন যথাপব সব্বং পততা বেগেন মাতা পুনঃ, এত দ্রুত বেগে সে ছুটে এসে যেন
পড়ছে, ঝাঁপিয়ে পড়তে চাইছে, যা দেখে মনে হচ্ছে সমরে অর্থাৎ এই যুদ্ধে হন্তম আত্মানং তথানেন, সেটা যেন এই যুদ্ধের সবেগে ছুটে এসে আমাদের উপরে বিপুলভাবে পড়তে চাইছে, একবারে ঝাঁপিয়ে পড়তে চাইছে। আর এই পড়াটা, এই ঝাঁপিয়ে পড়াটা যেন আত্মহত্যার সমতুল্য। ব্যাপারটা কীরকম? যদি যুদ্ধের দৃষ্টি থেকে, কোণ থেকে আমরা দেখি, যেন সবেগে একটা ভয়ঙ্কর যুদ্ধ বিমান সবেগে যদি শত্রুপক্ষের মধ্যে এসে গর্জন করতে করতে এসে আছড়ে পড়ে, এই আছড়ে পড়াটা, এটাকে মহাকবি বোঝাচ্ছেন। কিংবা সবেগে গর্জন করতে করতে ভয়ঙ্কর বিশালাকৃতি একটা যুদ্ধ বিমান আছড়ে পড়ছে শত্রু সেনাদের উপরে, শত্রুর উপরে তার প্রভাবটা কি হতে পারে, অর্থাৎ সেটা পড়ে যে বিস্ফোরণ হবে, এই যে বিস্ফোরণের সঙ্গে সেটা যে ঝাঁপিয়ে পড়ছে, যেন সেটা আত্মহত্যা করতে চাইছে, ব্লাস্ট করবে, এসে পড়ে সেটা যাতে ভয়ঙ্করভাবে যখন সেটা ব্লাস্ট করে, হ্যাঁ, সেটাতে কি হয়, তার ওই ব্লাস্ট করার ফলে সেটা যখন ভয়ঙ্করভাবে চুরমাচুর হয়ে ভেঙে পড়ে, তখন সেটা শুধুমাত্র ভেঙে পড়ে না, শত্রু সৈন্যকে একেবারে ভয়ঙ্করভাবে নিশ্চিহ্ন করে দেয়। অর্থাৎ তাদেরকে কোনো কিছু যুদ্ধে করার কোনো সুযোগ না দিয়ে, পালাবার, সরবার, নিরাপদ জায়গায় যাবার এতটুকু অবসর না দিয়ে, যেন সে ভয়ঙ্কর বেগে সেটা এসে আছড়ে পড়ছে সমগ্র শত্রুর মাথার উপরে। ফলে ওইটা এসে পড়া মানেই ভয়ঙ্কর শত্রু পক্ষ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। আর সেটা যেরকমভাবে অনেক সময় জানেন যে ওই মানব বোমা বলে যেটা হয়, হ্যাঁ, নিজের শরীরের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ নিয়ে যাকে শেষ করতে চায় তার কাছে গিয়ে আছড়ে পড়ে, সে নিজেও মরে, শত্রুর পক্ষকেও শেষ করে দেয় ওই ভয়ঙ্কর ব্লাস্ট করে। একটা বিশাল সেখানে অগ্নুৎপাত তৈরি হয় এবং তাতে সব জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যায়। এইটারই ভয়ঙ্করতম একটা বর্ণনা দিচ্ছেন। ওই ভয়ঙ্কর পথটা কেমনভাবে দ্রুত বেগে ছুটে আসছে এবং সেটা আর নিজে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে, ঝাঁপিয়ে পড়াটা যেন তার আত্মহত্যার মতো। এই আত্মহত্যার মাধ্যমে নিজেকে শেষ করে দিয়ে সমস্ত শত্রুপক্ষকে মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। অতএব এবার এখানে রামচন্দ্র এইটা এত দ্রুত ছুটে আসছে, তার থেকে রক্ষা করবার জন্য তিনি তার মাতলিকে কি বলছেন এটা যে আমাদের দিকে দ্রুত বেগে ছুটে আসছে, তার উদ্দেশ্যটা রামচন্দ্র বুঝতে পেরেছেন। পেরেই তিনি মাতলিকে বলছেন, তুমি সাবধানে শত্রুর রথের থেকে অবস্থান করো, মানে এখনই তুমি নিজের একটা আলাদা পজিশন নিয়ে নাও, একটা সাবধানী পদক্ষেপ তুমি নিয়ে নাও, অর্থাৎ যাতে ওটা তোমার উপর এসে ঝাঁপিয়ে পড়ে তোমার কোনো না, অর্থাৎ আমাদের কোনো না ক্ষতি করতে পারে, এরকম একটা সতর্কতামূলক অবস্থান তুমি দ্রুত নিয়ে নাও। বায়ু যেমন মেঘকে অপসারিত করে, আমিও ওকে এমনভাবে বিনাশ করতে চাইছি। মেঘ এসে পড়ছে এবং সেখানে ভয়ঙ্কর বাতাস যেমন মেঘকে সরিয়ে দেয়, ঠিক সেরকমভাবেই আমি এটাকে সরিয়ে দেব, আমি এটাকে বিনাশ করব। তার আগে আমাদের একটা সঠিক নিরাপদ পজিশন, জায়গা, আশ্রয় দ্রুত নিয়ে নিতে হবে। এবং সেখানে এরপরে যে কথাটা শ্লোকটি আছে, এই শ্লোকটি আমরা ছোটোবেলা আমাদের মাস্টারমশাইরা খুব বলতেন পড়াশোনা বা যে কোনো কাজের আগে। এই শ্লোকটি অত্যন্ত বিখ্যাত শ্লোক। বলছেন কিভাবে তুমি করবে, অবিক্লবম সন্তপ্তম
হ্যাঁ, অব্যগ্রম হৃদয়স্খলনম। বলছে অ কথাটা এখানে প্রথম আছে, অবিক্লবম সম্ভ্রান্তম, হ্যাঁ, অবিক্লবম সম্ভ্রান্তম ব্যগ্রম হৃদয়স্খলনম। আর সবগুলোর আগে কিন্তু অ আছে, অবিক্লবম, অসম্ভ্রান্তম, অব্যগ্রম হৃদয়স্খলনম, এক এক করে আছে। ক্লম ধাতু, ক্লম ধাতুর অর্থ হচ্ছে ক্লান্তি, হ্যাঁ, খেদ, অবসাদ, শ্রান্তি, যার থেকে আমরা ক্লান্ত কথাটা পাই, হ্যাঁ, ক্লান্ত, শ্রমকাতর, যার অর্থ শ্রান্ত, ক্লান্ত, এই ক্লম ধাতুর থেকে নিষ্পন্ন। এখানে রঘুবংশের মধ্যে আছে রাবণবগ্রহ ক্লান্তম। রাবণ এই যে একটা গ্রহ, রাবণ অক্লান্তম, এই রাবণ এমন একটা দুরাগ্রহ, এমন একটা শত্রু, হ্যাঁ, আমাদের পক্ষে একটা বিপদ, এবং সেটা অক্লান্ত। মানে রাবণের মতন শত্রু, সে যেন সবসময় অক্লান্ত, ভয়ঙ্কর এই শক্তি, এতটুকু তার ক্লান্তি নেই। অর্থাৎ রাবণ শক্তির পরিচায়ক এই শব্দটি, রাবণবগ্রহম অক্লান্তম, আর তার মধ্যে কোনো ক্লান্তি নেই, কোনো শ্রান্তি নেই। সুতরাং তার বিপরীতে যখন, তার মোকাবিলা যখন কেউ করবে, তখন তাকে হতে হবে অবিক্লবম। অবিক্লবম মানে অক্লান্তম, তার মধ্যে কোনো ক্লান্তিতা থাকবে না, অবিক্লবম কথাটা, সে অর্থাৎ ক্লম ধাতুর থেকে শব্দের কথাটা এসে। ক্লম ধাতুর অর্থ যেটা আমরা বললাম, ক্লান্তি থাকবে না, কোনো অবসাদ থাকবে না। অর্থাৎ তুমি যখন কোনো কাজ করতে যাবে, নতুন কোনো কাজ করবে, সেটা পড়াশুনো হতে পারে, অথবা অন্য কোনো নতুন উদ্যোগ যখন না হবে, যখন কোনো নতুন উদ্যোগে যখন আমরা কোনো কাজ করব, এটা বিশেষ করে আমাদের মাস্টারমশাইরা আমাদেরকে বলতেন, আমাদের ছাত্ররা বলতেন যে এই কীভাবে পড়াশুনোটা করবে, কোন ভাবে তুমি নতুন ক্লাসে উঠেছো বা নতুন বিষয় নিয়ে পড়তে চলেছো, নতুন কোনো একটা কাজের দায়িত্ব নিয়েছো, গবেষণা কাজ বা যে কোনো কাজে তুমি দায়িত্ব নিয়েছো, সেখানে তুমি কেমন থাকবে, অবিক্লবম, অক্লান্ত। তারপরে তোমার মধ্যে যেন কোনো রকম অবসাদের এতটুকু জায়গা না থাকে, এতটুকু যেন শ্রান্ত না থাকে। এইটা হচ্ছে প্রথম শর্ত। সেই লক্ষ্যে পৌঁছানোর, তোমার বিরুদ্ধে যদি বিরাট একটা কোনো প্রতিবন্ধকতা থাকে, বা একটা কোনো চ্যালেঞ্জকে তুমি যদি, বড় সড়ো কোনো চ্যালেঞ্জকে যদি তুমি অ্যাকসেপ্ট করো, কিংবা কোনো বড় লক্ষ্য জয় করার উদ্দেশ্যে যদি নিজেকে নিয়োজিত করো, তাহলে তোমার প্রথম শর্ত হতে হবে অক্লান্ত থাকা। অর্থাৎ তোমার মধ্যে কোনো রকম ক্লান্তি, শ্রান্তি, অবসাদ, আলস্য এতটুকু ছিটে পড়া থাকবে না। এটা হচ্ছে প্রথম শর্ত। তারপরে বলছে অসম্ভ্রান্ত। সম্ভ্রম, ভ্রম শব্দ ধাতু থেকে এসছে। ভ্রম ধাতুর অর্থ কিন্তু ভয়, শঙ্কা। সেখান থেকে আমরা পাচ্ছি সম্ভ্রান্ত বা সম্ভ্রম। সম্ভ্রম শব্দের অর্থ আমরা সম্মান, আদর বুঝি, কিন্তু এই সম্মান করি বা আদর, যেটা কোনো মানুষকে আমরা সম্মান জানাচ্ছি, হ্যাঁ, এই যে সম্ভ্রমের সাথে, সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন, হ্যাঁ, একজন বড় কেউ এলেন, আজ সবাই সঙ্গে সঙ্গে সসম্ভ্রমে উঠে দাঁড়ালো। এই যে সসম্ভ্রমে উঠে দাঁড়ানো, তাকে যে সম্মানটা দেখাচ্ছে, যেই মুহূর্তে আমরা বলছিলাম সসম্ভ্রমে, অর্থাৎ সম্ভ্রমের সাথে সেই, অর্থাৎ যার মধ্যে একটা ভ্রম, একটা ভয়ও আছে, এই ভয়জনিত শ্রদ্ধা, তাকে শ্রদ্ধাটা আমরা তাকে দেখাচ্ছি, সম্মান দেখাচ্ছি, তার মধ্যে আমাদের মধ্যে একটা ভয় আছে। কিসের ভয়? তিনি আমাদেরকে না, ভয় হচ্ছে তার বিপুল, তিনি এত বড়। যেমন একটা বিশাল পাহাড়ের কাছে যদি আমরা দাঁড়াই, আমাদের মধ্যে একটা ভয় জাগায়, ওরে কি বিশাল, কি বিরাট,
এটা প্রথমে আমাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করে। এই ভয় থেকেই আমাদের মধ্যে আসে সম্ভ্রম, ওই ভয়জনিত একটা শ্রদ্ধা। আমরা তারকে শ্রদ্ধাভাবে দাঁড়িয়ে আছি, কিন্তু সেই শ্রদ্ধার উৎপন্ন হচ্ছে, শ্রদ্ধাটা সৃষ্টি হচ্ছে মূলত ভয় থেকে, ভয়জনিত। সেখান থেকে হচ্ছে আমাদের সম্ভ্রম, ভয় যে এই আমার এত বড় অফিসার একজন এসে দাঁড়িয়েছে, বা এত বড় একজন ক্ষমতাবান পুরুষ এসে আমার সামনে দাঁড়িয়েছে, কিংবা বিরাট একটা রাজনৈতিক ব্যক্তিত্ব এসে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে যুগপৎ ভয় শঙ্কা কাজ করে। এই ভয় এত বড় বিরাট জিনিস, আর শঙ্কা এ আমাদের কোনো ক্ষতি করেও ফেলতে পারে, অতএব তাকে সম্মান দেখাচ্ছে। অর্থাৎ তুমি করো না রোষ। ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, তুমি আমাদের পিতা, তোমারে পিতা বলে যেন জানি, তোমায় পিতা বলে যেন মানি। তারপরেই পিতা ব্যাপারটি কতখানি ভয়ঙ্কর সেটাকে তার পরের কথাতেই এসে যাচ্ছে, তুমি করো না রোষ। অর্থাৎ পিতার রোষ যাতে আমাদেরকে কোনোভাবেই, পিতার রোষ যাতে আমাদের কোনোভাবেই তপ্ত না করে, তার জন্যেই আমরা তার প্রতি একটা শ্রদ্ধা দেখাচ্ছি, ভয় মিশ্রিত শ্রদ্ধা। হ্যাঁ, বোঝা গেল? সুতরাং এই সেখানে আছে, বুঝে এই যে বিরাট কাজ করতে যাচ্ছ, সেখানে যেন সেই ব্যাপারে তোমার কোনো ভয় না থাকে। অর্থাৎ ওরে বাবারে, এত বড় চ্যালেঞ্জ কি করে নেব, এত শক্ত বিষয় কি করে আমি সেটাকে গ্রহণ করব, হ্যাঁ, এত দুর্জয় ব্যাপার সেটাকে আমি কি করে লঙ্ঘন করব। অর্থাৎ যা নিয়েছো সেটা এত বিরাট, কিন্তু সেটাকে তুমি কোনো ভয় পাবে না। তোমার মধ্যে যেন সেটা যত বড় চ্যালেঞ্জই হোক না কেন, যত শক্ত বিষয়ই হোক না কেন, নির্ভয়, হ্যাঁ, নির্ভয়ে অক্লান্তভাবে সেটা ভেদ করার দিকে তুমি চলো। এটা হচ্ছে দ্বিতীয়। এবং তৃতীয় বলছেন কি, তার মধ্যে আরেকটি শব্দ, অব্যগ্র হৃদয় এনক্ষণম। হৃদয়ের মধ্যে যেন কোনো আকুলতা, ব্যাকুলতা না থাকে, কোনো ব্যগ্রতা না থাকে। ব্যাকুলতা থাকলে আমরা ছটফট করি, চঞ্চল হয়ে উঠি। ব্যাকুল হৃদয়, আকুল হৃদয়, হ্যাঁ, ব্যাকুল হৃদয় অন্তর। প্রভু দয়া করো হে, দয়া করো হে। বাট যদি ঝড়ের পথে ধাই হে ঈশ্বর, তবে দয়া করো, ব্যাকুলিত অন্তর তবে দয়া করো। এই যে ব্যাকুলিত না হয়, অর্থাৎ তার মধ্যে যেন আমি আকুল না হয়ে পড়ি, আমার মধ্যে যেন কোনো রকম চঞ্চলতা না থাকে। হ্যাঁ, যদি চঞ্চল মেঘেরও মতন এইরকমভাবে যেন আমি ছুটে না যাই, এই জায়গায়। অর্থাৎ এই জায়গাটায় রামচন্দ্র বলছেন, ওই বিরাট যে বিশাল ভয়ঙ্কর একটা বিপুল যুদ্ধ বিমান নিয়ে স্বগর্জনে দ্রুত বৃষ্টির মতন বাণ বর্ষণ করতে করতে ভয়ঙ্কর বেগে, তীব্র বেগে ওই বিশালাকৃতি জাহাজে রামচন্দ্রের উপর আছড়ে পড়ার জন্য ছুটে আসছে, তার মোকাবিলা কিভাবে করবে? অর্থাৎ জীবনে আমাদের এরকম দুর্যোগ মানুষের জীবনে কম বেশি আসে। অর্থাৎ তার বিরুদ্ধে এত বড় বিরাট দুর্যোগ এসে উপস্থিত হয়, সেখানে একজন সাধারণ মানুষ কীভাবে তার মোকাবিলা করবে, এই শ্লোকটি যেন সে কথাও আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। বলছে অবিক্লবম, অসম্ভ্রান্তম, অব্যগ্রম হৃদয়স্খলনম। অর্থাৎ নির্ভীকভাবে, অবিচল হৃদয়, স্থির দৃষ্টিতে, লাগাম, লাগামটাকে সংযত রেখে, রাসটাকে সংযত রেখে, ধরে রেখে,
রথ চালিয়ে দ্রুত চলো, অর্থাৎ দ্রুত তুমি তোমার সঠিক জায়গায় নিরাপদ একটা অবস্থান নিয়ে নাও, যাতে ওকে প্রতিহত করা যায়। এবং সেখানে আমার নির্ভীকতা থাকতে হবে, অবিচল হৃদয় থাকতে হবে, স্থির দৃষ্টি থাকতে হবে। সেখানে কোনো ক্লান্তি অবসাদের এতটুকু স্থান থাকবে না, সেখানে কোনো ভয় শঙ্কা থাকবে না, সেখানে কোনো ভ্রান্তি মোহ থাকবে না, সেখানে কোনো ব্যাকুলতা বা আকুলতা থাকবে না। সেখানে থাকবে নির্ভীকতা, অবিচলতা, স্থির প্রতিজ্ঞাবদ্ধ দৃষ্টি এবং সংযত ভাব। এই ধরে সে যত বড় বিপদই হোক না কেন, তার সঠিক মোকাবিলা করা সম্ভব। রামচন্দ্র এই কথাই বলছেন যে তুমি হচ্ছ ইন্দ্রের যোগ্য সারথি, তুমি হচ্ছে ইন্দ্রের যোগ্য সারথি, তোমাকে আলাদা করে বলবার কোনো প্রয়োজন নেই, তুমি সব জানো। তবু আমি তোমাকে কোনো শিক্ষা দিচ্ছি না, আমি তোমাকে মাত্র স্মরণ করিয়ে দিয়েছি মাত্র। কাম্যং নতং সমাদেহং পুরন্দর রথ চরিত ইউসমেকগ্র স্মারয় তং না শিক্ষায়। আমি তোমাকে স্মরণ করি। মাতলির তিনি ইন্দ্রের সারথি, তার এক মর্যাদা, তার বিচক্ষণতা, তার যোগ্যতাকে সম্মান দিয়ে রামচন্দ্র বলছেন আমি তোমাকে উপদেশ দিচ্ছি না, আমি তোমাকে শুধুমাত্র স্মরণ করিয়ে দিচ্ছি। দিস ইজ এ হোয়াট এ নেচার অফ এ গুড টিচার। একজন ভালো শিক্ষক তিনি ছাত্রকে হাত ধরে রাস্তা পার করিয়ে দেন না, তিনি কেবলমাত্র তাকে তিনি স্মরণ করিয়ে দেন। পথ চলাটা ছাত্রকে, শিষ্যকে একলাই করতে হবে। গুরু তা দূর থেকে দাঁড়িয়ে তাকে নিরীক্ষণ করেন, ঠিক বিপদের জায়গাগুলোতে কি হতে পারে সে সম্পর্কে একটা আগাম পূর্বাভাস দিয়ে দেন, তাকে পথরেখাটা বলে দেন, হাত ধরে বিপদ সংকুল পথ পার করে দেন না। অর্থাৎ মেড ইজি দিয়ে পরীক্ষার আগে ওই ক্লাস নোট তৈরি করে দিয়ে, মুখস্থ করিয়ে, গলাধ্যকরণ করিয়ে দিয়ে ছাত্রকে পরীক্ষায় নম্বর তৈরি দেবার প্রক্রিয়া কিন্তু কোনো গুরু মানে একজন শিক্ষিত যথার্থ শিক্ষক তিনি কিন্তু তা করেন না। তিনি ছাত্রকে তৈরি করেন মানসিকভাবে, ছাত্রকে তৈরি করেন তাকে স্থির অবিচল নিজের কাজ নিজে করার সেই শক্তি যোগান দিয়ে, ভরসা দিয়ে, বলবীর্যটা তৈরি করে দিয়ে, কেবলমাত্র পথরেখাটা দিয়ে। সেখানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আর স্মারয় তাং না শিক্ষায়, আমি তোমাকে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, তোমাকে আমি কোনো এ ব্যাপারে জ্ঞান দিচ্ছি না, শিক্ষা দিচ্ছি না, তোমাকে হাত ধরে কি করতে হবে সেটা বলে দিই। শুধু এই বিপদ হলে আমাদের এইভাবে চলতে হবে, এইটুকু মাত্র স্মরণ করিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। রামায়ণের বা এই সমস্ত মহাকাব্যের ছত্রে ছত্রে যে সমস্ত উপাদানগুলো রয়েছে, প্রত্যেকটা শ্লোকের মধ্যে দিয়ে যে তাৎপর্য ফুটে উঠেছে, সেটা কেবলমাত্র ওই রাম রাবণের যুদ্ধ কিংবা মহাভারতে কুরু পাণ্ডবের যুদ্ধ ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। তার অন্তর তাৎপর্য এত বিশদ, এত গভীর এবং এত বিপুল, যা আজও এই 2024 শুধু নয়, আগামী প্রজন্মের ক্ষেত্রেও, মানুষের কাছেও তা সমান প্রাসঙ্গিক, সমান গুরুত্বপূর্ণ এবং তার যাপন প্রক্রিয়ার জন্য সমানভাবেই তা প্রায়োগিক হয়ে থাকবে, সমান প্রাসঙ্গিক হয়ে থাকবে। এইভাবেই ওয়ার্ড টু ওয়ার্ড যদি আমরা ধরে তার তাৎপর্য করে যেতে পারি, তাহলেই কিন্তু আমাদের কবির হৃদয় তথা এই মহাকাব্য পাঠের খানিকটা সার্থকতা লাভ করতে পারবে।
ভালো থাকবেন সবাই। আবার ফিরে আসব আগামী পর্বে। মনে রাখবেন, স্মারায় ত্বাংনা শিক্ষায়। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।